জুলাই জাতীয় সনদ ২০২৫। এটাকে তো অনেকেই বলছেন ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার একটা রূপরেখা। তবে আমার মনে হয় এটা শুধু কিছু নিয়মকানুনের সমষ্টি না। এটা আসলে দশকের পর দশক ধরে চলে আসা যে একটা ক্ষমতার বৃত্ত, সেটা ভাঙার একটা চেষ্টা। ঠিক তাই। আর এই সনদটা কিন্তু হুট করে তৈরি হয়নি। এর পেছনে একটা লম্বা প্রক্রিয়া আছে। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ব্যবস্থার মূল সমস্যাগুলো চিহ্নিত করতে ৬টা বিশেষজ্ঞ কমিশন গঠন করেছিল। হ্যাঁ, আমি পড়ছিলাম সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, এরকম ৬টা বিষয়ে। একদম। সেই কমিশনগুলোর ১৬৬টা সুপারিশ আসে, আর সেইগুলো নিয়ে ৩৩টা রাজনৈতিক দল আর জোটের মধ্যে মাসের পর মাস আলোচনা হয়েছে। আর সেখান থেকে ৮৪টা বিষয়ে একটা জাতীয় ঐকমত্য তৈরি হয়। হ্যাঁ, আর সেটারই নাম দেয়া হয়েছে জুলাই জাতীয় সনদ, জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এই ঐক্যমত্য শব্দটাতেই আমি একটু থামতে চাই। মানে বাংলাদেশের রাজনীতিতে ঐক্যমত্য তো খুব সহজে আমরা দেখি না। তাই আজকের আলোচনায় আমরা শুধু সনদের ধারাগুলো পড়ব না, বরং এর গভীরে যাব, বোঝার চেষ্টা করব এই দলিলটা কি আসলেই আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলানোর ক্ষমতা রাখে। চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন, কারণ এই সনদের সাফল্য বা ব্যর্থতা যাই বলি না কেন, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। তাহলে প্রথমেই ক্ষমতার একেবারে কেন্দ্রে যাওয়া যাক। প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটা তো সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটা। ঠিক কি বলা হয়েছে ওখানে? এখানে আসলে দুটো বড় পরিবর্তনের কথা আছে। প্রথমটা হলো একজন ব্যক্তি তার জীবনে সর্বোচ্চ ২ মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, মানে ১০ বছর। আচ্ছা, আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা সম্ভবত আরও বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি তার নিজের রাজনৈতিক দলের প্রধান পদে থাকতে পারবেন না। এই পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং। এর পিছনের যুক্তিটা কি? কেন রাষ্ট্রপ্রধান আর দলপ্রধানকে আলাদা করারই চেষ্টা? এর মূল দর্শনটা হলো রাষ্ট্রকে দল থেকে আলাদা করা। অতীতে আমরা কি দেখেছি? যখন একই ব্যক্তি প্রধানমন্ত্রী আর দলের প্রধান, তখন সরকার আর দলের সীমারেখাটা প্রায় মুছে যায়। হ্যাঁ, সরকারি সিদ্ধান্ত দলীয় স্বার্থে প্রভাবিত হয়। ঠিক। আর দলের অভ্যন্তরীণ গণতন্ত্রও তো বাধাগ্রস্ত হয়। এই প্রস্তাবের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যেন প্রধানমন্ত্রী শুধু তার দলের নেতা না হয়ে পুরো দেশের নেতা হিসেবে কাজ করতে পারেন। তার মানে ক্ষমতার লাগামটা একটু আলগা করার একটা চেষ্টা। কিন্তু ক্ষমতার ভারসাম্য আনতে গেলে তো একদিকে কমালে হবে না, অন্যদিকে বাড়াতেও হবে। রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে কি কিছু বলা হয়েছে? এতদিন তো পদটা অনেকটাই আলংকারিক ছিল। হ্যাঁ, ভারসাম্য আনার সেই চেষ্টাই করা হয়েছে। নতুন প্রস্তাবে রাষ্ট্রপতিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হচ্ছে। যেমন ধরেন মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো পদে তিনি নিজের এখতিয়ারে নিয়োগ দিতে পারবেন। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই? হ্যাঁ, প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না। কিন্তু এতে কি একটা নতুন সমস্যার ঝুঁকি তৈরি হয় না? মানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝির আশঙ্কা থেকে যায় না? এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন, আর সনদের প্রণেতারাও হয়তো এটা ভেবেছেন। দেখুন, এখানে মূল লক্ষ্যটা হলো একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা, মানে ক্ষমতার নিরীক্ষা আর ভারসাম্য। নির্বাহী বিভাগের সব ক্ষমতা যেন এক ব্যক্তির হাতে না থাকে তা নিশ্চিত করা। হ্যাঁ, এর জন্য ২ পদের মধ্যে ভালো যোগাযোগ আর সাংবিধানিক রীতি মেনে চলার মানসিকতা জরুরি হবে। কিন্তু ক্ষমতার যে একচ্ছত্র আধিপত্যের ঝুঁকি, তার চেয়ে এই দ্বন্দ্বের ঝুঁকিকে শায়দ কম ক্ষতিকর মনে করা হয়েছে। আচ্ছা, তাহলে নির্বাহী বিভাগে ক্ষমতার ভারসাম্য আনার একটা স্পষ্ট চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এই একই দর্শন কি আইন প্রণয়নের ক্ষেত্রেও আছে? মানে আইনসভার কাঠামোতে কি কোনো বড় পরিবর্তনের কথা বলা হয়েছে? অবশ্যই, এবং এটা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে একটা বিরাট পরিবর্তনের প্রস্তাব। প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট মানে হল, আমাদের পরিচিত জাতীয় সংসদ তো থাকছেই, সেটা হবে নিম্নকক্ষ। এর পাশাপাশি সিনেট নামে একটা উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে। সিনেট? এই ধারণাটা তো নতুন না, বিশ্বের অনেক দেশেই আছে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এর দরকারটা ঠিক কোথায়? এটা আমাদের কি সমস্যার সমাধান করবে? এর মূল উদ্দেশ্য দুটো। প্রথমত, আইন প্রণয়নে যে একটা তাড়াহুড়ো, সেটা বন্ধ করা।
অনেক সময় দেখা যায় রাজনৈতিক চাপে বা সংখ্যাগরিষ্ঠতার জোরে খুব দ্রুত গুরুত্বপূর্ণ আইন পাশ হয়ে যায়, পরে দেখা যায় ওটায় অনেক ত্রুটি। সিনেট এখানে একটা স্পিড ব্রেকার হিসেবে কাজ করবে। একদম। জাতীয় সংসদে পাশ হওয়া যে কোনো বিল সিনেটে আবার পর্যালোচনার জন্য যাবে। আর দ্বিতীয়ত, সিনেটে বিভিন্ন পেশার জ্ঞানী, গুণী, বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুযোগ থাকবে। আর সিনেটের সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন? এর ১০০ জন সদস্য জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নির্বাচিত হবেন। এতে করে সংসদে ছোট দলগুলোরও একটা কণ্ঠস্বর থাকবে। কিন্তু এর একটা উল্টো দিকও তো থাকতে পারে, তাই না? যেমন ধরেন, আইন তৈরির প্রক্রিয়াটা কি আরও লম্বা আর জটিল হয়ে যাবে না? এটা একটা বাস্তবসম্মত উদ্বেগ। কিছুটা দীর্ঘসূত্রিতা আসতেই পারে। তবে এখানে বাঁচতে হবে আমরা কোনটা চাই, দ্রুত কিন্তু ত্রুটিপূর্ণ আইন, নাকি সময় সাপেক্ষ কিন্তু ভালোভাবে পর্যালোচিত আইন। পয়েন্ট। সনদের দর্শন অনুযায়ী দ্বিতীয়টি বেশি কাম্য। আর জরুরি অবস্থার জন্য তো বিশেষ বিধান থাকেই। মূল কথা হল, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে গেলে প্রক্রিয়া কিছুটা জটিল হবেই। ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা যখন উঠলই, তখন আসা যাক বাংলাদেশের রাজনীতির সবচেয়ে উত্তপ্ত বিষয়, নির্বাচন। একটা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য এই সনদে কী ব্যবস্থা রাখা হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভালো মন্দ তো আমরা দুটোই দেখেছি। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে, তবে আগের থেকে সম্পূর্ণ ভিন্ন একটা রূপে, অনেক বেশি কাঠামোবদ্ধ। কিভাবে? মূল সমস্যাটা ছিল কে হবেন প্রধান উপদেষ্টা, তাই না? সেই সমস্যা সমাধানের জন্য এবার একটা প্রধান উপদেষ্টা বাছাই কমিটির প্রস্তাব করা হয়েছে। এই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেলের মতো প্রতিনিধিরা থাকবেন। তার মানে এবার আর একক সিদ্ধান্তে কেউ আসছেন না। কিন্তু যদি এই কমিটিও একমত হতে না পারে, অতীতে তো আমরা দেখেছি সামান্য বিষয়েও রাজনৈতিক দলগুলো একমত হতে পারে না। এখানেই নতুনত্বটা। ঐকমত্য না হলে কি হবে তার জন্য একাধিক ধাপ রাখা হয়েছে। প্রথমত, আলোচনা করে নাম চূড়ান্ত করার চেষ্টা। সেটা ব্যর্থ হলে সরকারি আর বিরোধী পক্ষ থেকে নাম প্রস্তাব করা হবে। সেখানেও যদি ঐকমত্য না হয়, তখন র্যাঙ্কড চয়েস ভোটিং নামে একটা আধুনিক পদ্ধতির সাহায্য নেওয়া হবে। এই র্যাঙ্কড চয়েস ভোটিং ব্যাপারটা একটু সহজ করে যদি ব্যাখ্যা করেন, এটা কিভাবে কাজ করে? অবশ্যই। ধরুন, বাছাই কমিটিতে ৫ জন সদস্য আছেন আর ৩ জন প্রার্থী আছেন, ক, খ আর গ। সাধারণ ভোটে তো প্রত্যেকে একজনকে ভোট দিতেন, কিন্তু এই পদ্ধতিতে প্রত্যেক সদস্য প্রার্থীদেরকে তাদের পছন্দ অনুযায়ী র্যাঙ্ক করবেন, মানে 1, 2, 3 এভাবে। আচ্ছা, প্রায়োরিটি অনুযায়ী। ঠিক। ধরা যাক প্রথম পছন্দের ভোটে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেলেন না, তখন সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী, ধরেন গ, বাদ হয়ে যাবেন। এখন যারা গকে প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছিলেন তাদের ভোটগুলো বাতিল হবে না, বরং তাদের দ্বিতীয় পছন্দের ভোটগুলো ক আর ক্ষয়ের মধ্যে ভাগ হয়ে যাবে। বাহ, দারুণ একটা সিস্টেম তো। হ্যাঁ, এই প্রক্রিয়ায় এমন একজন নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়ে যিনি হয়তো কারো প্রথম পছন্দ নন, কিন্তু বেশিরভাগ সদস্যের কাছেই গ্রহণযোগ্য। দারুণ। এটা শুধু জয় পরাজয় না, বরং সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা। আচ্ছা, নির্বাচনকালীন সরকার তো হলো, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি তো শুধু নির্বাচন না, এর স্বাধীন প্রতিষ্ঠানগুলো। সেগুলোকে শক্তিশালী করার জন্য কি বলা হয়েছে? এটি এই সনদের অন্যতম মূল ভিত্তি। কারণ শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া কোনো সংস্কারই কিন্তু টিকবে না। সনদে বিচারক নিয়োগের জন্য একটা স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠনের প্রস্তাব আছে, যার নেতৃত্বে থাকবেন প্রধান বিচারপতি। আচ্ছা। একইভাবে নির্বাচন কমিশন, পিএসসি, ন্যায়পাল, মহাহিসাব নিরীক্ষকের মতো পদে নিয়োগের জন্য বহুপক্ষিক বাছাই কমিটির প্রস্তাব করা হয়েছে। এর মানে হল নিয়োগ প্রক্রিয়ায় নির্বাহী বিভাগের যে একছত্র প্রভাব, সেটা প্রায় খতম করে দেওয়া হচ্ছে। আর দুর্নীতি দমন কমিশন বা দুদক নিয়েও তো একটা বড় পরিবর্তনের কথা বলা হয়েছে। এটিকে নাকি সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রস্তাব আছে। এর মানেটা কি? হ্যাঁ, এটা একটা যুগান্তকারী প্রস্তাব। কোনো প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার মানে হল সেটিকে সংবিধানের মাধ্যমে সুরক্ষা দেওয়া। বর্তমানে দুদক একটা আইন দিয়ে চলে,
সরকার চাইলে সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সেই আইন বদলে দুদকের ক্ষমতা কমাতে পারে বা এমনকি প্রতিষ্ঠানটি বিলুপ্ত করে দিতে পারে। একদম। কিন্তু দুদক যখন সাংবিধানিক প্রতিষ্ঠান হবে তখন এর কাঠামো বা ক্ষমতায় কোনো পরিবর্তন আনতে হলে সংবিধান সংশোধন করতে হবে, আর সেটা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। ঠিক যেমন নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্ট। ঠিক তাই। এর ফলে প্রতিষ্ঠানটি যে কোনো সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে আর নির্ভয়ে কাজ করতে পারবে। অর্থাৎ প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদী স্বাধীনতা দেওয়ার একটা আইনি বর্ম তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই সব বড় বড় কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষের জীবনের সরাসরি প্রভাব ফেলবে এমন কোনো পরিবর্তনের কথা কি সনদে বলা হয়েছে? অবশ্যই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন নাগরিকদের পরিচয় নিয়ে যে একটা দীর্ঘদিনের বিতর্ক ছিল, বাঙালি নাকি বাংলাদেশি, তার অবসান ঘটানো হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার একক পরিচয় হবে বাংলাদেশি। এটা একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের দিকে বড় একটা পদক্ষেপ। আর জরুরি অবস্থা জারির ক্ষমতা নিয়েও তো কিছু বলা হয়েছে। হ্যাঁ, এই ক্ষমতাকে সীমিত করা হয়েছে। আগে অভ্যন্তরীণ গোলযোগের মতো অস্পষ্ট কারণ দেখিয়ে জরুরি অবস্থা জারির সুযোগ ছিল। নতুন প্রস্তাবে বলা হয়েছে শুধুমাত্র যুদ্ধ, বহিরাগত আগ্রাসন, মহামারী বা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মতো সুনির্দিষ্ট আর গুরুত্বপূর্ণ পরিস্থিতিতেই জরুরি অবস্থা জারি করা যাবে। আচ্ছা, মন্ত্রিসভার অনুমোদন লাগবে? হ্যাঁ, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি জারি করতে পারবেন। এতে নাগরিক অধিকার খর্ব করার সুযোগ অনেক কমে আসবে। আর স্থানীয় সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণের আলোচনায় তো এটা খুবই জরুরি। একদম। সনদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সত্যিকারের স্বায়ত্তশাসন আর আর্থিক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাব করা হয়েছে স্থানীয় সরকারে কর্মরত সরকারি কর্মকর্তারা সেখানকার নির্বাচিত জনপ্রতিনিধিদের অধীনে কাজ করবেন, যা এখনকার ঠিক উল্টো। এর ফলে স্থানীয় উন্নয়ন স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমেই হবে। হ্যাঁ, এর পাশাপাশি তথ্য অধিকার আইন আরও শক্তিশালী করা এবং ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মতো আইনগুলো সংশোধনের প্রস্তাবও আছে, যা প্রশাসনে স্বচ্ছতা বাড়াবে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা দেখতে পাচ্ছি জুলাই জাতীয় সনদ 2025 শুধু কিছু আইন পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের প্রায় প্রতিটি স্তম্ভকে নতুন করে সাজানোর একটা বিস্তারিত পরিকল্পনা। ক্ষমতার ভারসাম্য আনা, প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করা, নির্বাচন ব্যবস্থাকে বিতর্কমুক্ত রাখা, নাগরিক অধিকারকে সুরক্ষিত করা, এগুলি তো এর মূল লক্ষ্য। আপনি একদম ঠিক ধরেছেন। এই সনদের সবচেয়ে বড় অর্জন সায়েদের দর্শনগত দিকটা। এটা এই ধারণাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে রাষ্ট্র কোনো দল বা ব্যক্তির চেয়ে বড়। দশকের পর দশক ধরে যে বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো সংঘাতে জড়িয়েছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার বা ক্ষমতার ভারসাম্য, ঠিক সেগুলোর সমাধানে একটা সম্মিলিত প্রচেষ্টা এখানে দেখা যাচ্ছে। ৩৩টি ভিন্ন মতের দল আর জোটের মধ্যে ৮৪টি সুপারিশে ঐক্যমত্য তৈরি করাটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ঘটনা। আলোচনা শেষে আমরা আবার আমাদের সে প্রথম প্রশ্নে ফিরে আসি। এই সনদ কাগজে কলমে একটি আদর্শ রূপরেখা, কিন্তু এর বাস্তবায়ন তো পুরোপুরি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। যখন আবার পুরোদমে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হবে, তখন কি এই ঐকমত্যের চেতনা টিকে থাকবে? এটাই এখন $মিলিয়ন প্রশ্ন। দেখুন, এই সনদটি এমন একটা ব্যবস্থার জন্য ডিজাইন করা হয়েছে যেখানে রাজনৈতিক খেলোয়াড়রা নিয়ম মেনে খেলবে, কিন্তু আমাদের দেশের রাজনীতিতে প্রায়ই দেখা যায় খেলার লক্ষ্যই থাকে নিয়মগুলো নিজের সুবিধামতো বদলে ফেলা। আসল পরীক্ষাটা তাহলে হবে তখন? হ্যাঁ, আসল পরীক্ষাটা হবে তখন যখন এই সনদগুলো কোনো প্রভাবশালী দল বা নেতার ক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়াবে। ঠিক তাই। আর এই ভাবনাটাই আমরা শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। একটি আদর্শ দলিল কি একটা বিভক্ত রাজনৈতিক সংস্কৃতিকে এক সুতোয় বাঁধতে পারে, নাকি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া যে কোনো দলিলই শেষ পর্যন্ত অর্থহীন হয়ে পড়ে? ক্ষমতার সমীকরণ যখন আবার সক্রিয় হবে, তখন এই জুলাই জাতীয় সনদ কি বাতিঘর হয়ে পথ দেখাবে, নাকি নিছকই ইতিহাসের একটি ফুটনোট হয়ে থাকবে? এর উত্তর সময় বলে দেবে।